গুমের শিকার পরিবারদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি বিএনপির এখনো ষড়যন্ত্র চলছে, হুঁশিয়ারি ফখরুলের, শাস্তি নিশ্চিতের আহ্বান। প্রকৃতি উন্নয়নে মনোযোগী হবে সরকার, বিদ্যুৎ খাতে অনিয়ম বন্ধে ভাঙবে সিন্ডিকেট, হাসিনা সরকার ও অসাধু কর্মকর্তারা বাড়িয়েছে দাবি। বন্যায় প্রাণহানি বেড়ে 54 জন, প্রত্যন্ত এলাকায় খাবার ও পানির সংকট, মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত 2 শতাধিক ঘরবাড়ি। গ্যাস সংকটে 7 মাস ধরে বন্ধ জামালপুরের যমুনার সার কারখানা, নষ্টের পথে যন্ত্রাংশ, কর্মহীন 3,500 শ্রমিক। বৃষ্টিতে ভেসে গেল সিরিজ নির্ধারণী রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন, আজ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, সংবাদ সকালে, সাথে আছে আমি ফারজানা আলীনা। গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে তাদের ভাতার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘের অধীনে গেল 16 বছরের সব গুম খুনের তদন্তের উদ্যোগ নেয়ার দাবি জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংহতি সভায় এভাবেই গুমের শিকারদের ফিরে পাবার আকুতি জানান স্বজনরা। গেল 16 বছরে গুমের শিকার ব্যক্তিদের তথ্য প্রকাশের পাশাপাশি জড়িতদের আন্তর্জাতিক আইনে বিচারেরও দাবি জানান তারা। আন্তর্জাতিক ধারা আইনে প্রয়োগ করে হোক এবং কমিশনের মেয়াদ বৃদ্ধি করে হোক, যেভাবেই হোক এই গুমের বিচার আমরা চাই। গুম খুনের পেছনে জড়িতদের দোসররা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসনে আসীন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সবচাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। নাম্বার 1 থেকে শুরু করতে হবে। জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল, তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসীন আছে। ইন্টারোগেশন করা হোক, আগামী 2-3 দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সেজন্য বাধ্য হয়। গুমের শিকারদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমাজকে স্বীকৃতি দিতে হবে তাদের অবদানের সাথে সাথে রাষ্ট্রকে তাদের অবদানের স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়েছে, এরা হচ্ছে এই স্বাধীনতার মূল সৈনিক। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে মানবতা বিরোধী অপরাধ করেছে। গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করবে। এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। ইস্পাত দৃঢ় ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। সন্তুষ্টির কোনো কারণ নাই, এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই। ইস্পাত দৃঢ় ঐক্য গণমানুষের জন্য তৈরি হয়েছে, সেটাকে আরো সুদৃঢ় করতে হবে। শুধু রাজনৈতিক ব্যক্তি নয়, গুম খুনের সাথে জড়িত প্রশাসন ও বাহিনীগুলোর অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূল লোকগুলোকে খুঁজে বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচন কঠিন হবে জানিয়ে জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কাজ করতে নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বলেন, নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল। শুক্রবার রাজশাহীর একটি হোটেলে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। জনগণের আস্থা নষ্ট করে এমন কাজ না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দলের জন্য পরিশ্রম করেছেন, দলের জন্য কাজ করেছেন, ত্যাগ করেছেন, আপনাদের সকলকে আমি আহ্বান করবো এই সব দুরাচারীদের বিরুদ্ধে সজাগ। আপনাদের সকলকে আমি আহ্বান করবো যে কোনো মূল্যে জনগণের আস্থা বিশ্বাস করে নেতৃত্ব। সামনে সংকট, টেস্ট হয়েছে, টেস্ট পরীক্ষা বাকি, কাজে টেস্ট শেষ নেই, পরীক্ষা শেষ, সামনে টেস্ট পরীক্ষা আছে, প্রস্তুতি নিন টেস্ট পরীক্ষার জন্য।
আপনার সামনে দৃশ্যমান প্রতিপক্ষ যদি দুর্বল থাকে, অদৃশ্য প্রতিপক্ষকে চিন্তা করুন, পরিকল্পনা গ্রহণ করুন, সেই অনুযায়ী কাজ শুরু করুন। বিদ্যুৎ খাতে অনিয়ম খুঁজে বের করে সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার বিকেলে পদ্মা সেতু পরিদর্শন শেষে জাজিরা সার্ভিস এরিয়া 2-এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। ভবিষ্যতে পদ্মা সেতুর আয়ের উপর নির্ভর করে সেতুর টোলের হার নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। বিকেলে পদ্মা সেতু পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সাথে ছিলেন সড়ক বিভাগ ও বিদ্যুৎ জ্বালানি বিভাগের সচিব। পরিদর্শন শেষে জাজিরা সার্ভিস এরিয়া 2-এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক উপদেষ্টা। এ সময় তিনি সরকারি প্রকল্পে সিন্ডিকেট ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জানান। বিদ্যুৎ বিভাগের প্রকল্প এটা তো উনিই পাবেন, আচ্ছা এটা সড়কের প্রকল্প আছে, এটা তো ওরাই পাবে, কিংবা এটা কি বলে জ্বালানির প্রকল্প, এটা তো পাবে, এটা ব্রিজের প্রকল্প, এটা তো ওরাই পাবে। তো এখন আমরা এটা ভাঙতে চাই। সরকারের পক্ষে কোনো জিনিস আমদানি করতে চান, তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে আমরা একটা নতুন বাংলাদেশে আমরা এসেছি এবং এখানে কোনো পৃষ্ঠপোষকতা হবে না কারো। সে সময় তিনি বিদ্যুৎ খাতের অনিয়ম তুলে ধরেন। হাসিনা সরকার ও অসাধু কর্মকর্তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে ওখানে সবাই গণশুনানি হবে, যেখানে কনজিউমার্সরা যাবে, সবাই যাবে, আলোচনা করে একটা বিদ্যুতের মূল্য স্থির হবে। কিন্তু সরকার একটা করে একটা সংশোধনী, কত 34 ক না 34 ক সংশোধনী এনে বলে যে না সরকারই নির্ধারণ করবে। তো মানে ব্যাপারটা আমরা আর মামুরা, মানে আমরা এখান থেকে বেশি দামে জিনিস করবো, আপনারা বিদ্যুতের দাম বাড়াই দেবেন, বাস তাহলে হয়ে যাবে। ভবিষ্যতে পদ্মা সেতুর আয়ের উপর নির্ভর করে সেতুর টোলের হার নির্ধারণ করা হবে বলেও জানান সড়ক উপদেষ্টা। সেতুর টোল থেকে আয়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, শরীয়তপুর। নোয়াখালীতে ধীরে ধীরে নামছে বন্যার পানি। কুমিল্লায় গোমতী নদী বিপদসীমার নিচে প্রবাহিত হলেও অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। এর মাঝেই বাড়ছে পানিবাহিত রোগবালাই। এদিকে বৃষ্টিতে অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির। আর ফেনীতে বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে বাড়ছে বন্যার পানি। নোয়াখালী ও ফেনী থেকে আসা বানের পানিতেই মূলত বন্যার অবনতি হচ্ছে। এছাড়া বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে পানি। ডাকাতিয়া নদী, রহমতখালী নদী ও ওয়াবদা খালে বাঁধ দিয়ে মাছ চাষ ও যত্রতত্র বাড়িঘর ও দোকান নির্মাণের কারণে পানি নামার গতি খুবই কম। সব মিলে প্রায় 100-এর উপরে আমরা বাঁধ কেটে দিয়েছি যেন পানিগুলো দ্রুত নিষ্কাশিত। বাঁধ বলতে আপনার খাল এবং ব্রিজের মধ্যে চালি দিয়ে, তারপরে আপনার জাল দিয়ে পানির প্রবাহটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। কুমিল্লায় প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। দুর্গম এলাকায় ত্রাণ না গেলেও চুরির ভয়ে ঘর ছাড়ছেন না পানিবন্দীরা। এদিকে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির অভাব ও নিরাপদ স্যানিটেশনের অভাবে দেখা দিয়েছে নানান রোগবালাই। গ্রামে গ্রামে ধারা দেয় আনফেরার মতন এই খানা ভাত, আর যেটা নিয়ে আসবে স্কুল বিলে লই যায় ওইটা লুটতরাজ করে। তারা ভিতরে দিতে চায় না, তারপর আমরা এখান থেকে আমরা সোনাইশার গ্রাম থেকে এখানে মাইটা করব। আপনারা দিতে আসেন, আমরা খাইতে আসি। অসুস্থ যারা তারা ভাড়া দিই অন্য খানো। কাপ্তাই বাঁধের 16টি গেট 1 ফুট করে খোলা রাখার পরও অব্যাহত পাহাড়ি ঢলে এখনও কাপ্তাই হ্রদে খুব বেশি পানি কমেনি। এতে হ্রদ তীরবর্তী প্রায় 18,000 মানুষ এখনও পানিবন্দী রয়েছে। লংগদু, নানিয়ারচর, বরকল, জুরাছড়ি ও সদর উপজেলার নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ঘর দুয়ার সব ডুবে গেছে। এখন দ্রুত যদি পানিটা চলে যায় তাহলে আমরা একটু সুযোগ সুবিধা করতে পারি। আমরা খাবার চলার তো অনেক অসুবিধা। কেউ বাড়িঘর সারি গেছে, কেউ আছে। মাছাং করে আসি, রান্না বান্না করে কোনো বেলা খাইতে পারি, কোনো খাইতে পারি না, কোনো রকম আসি আর কি। আমরা কিছুই পাই নাই এবং কেউ আসে নাই দেখতে। বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছি। নোয়াখালীতে ধীরে ধীরে কমছে বন্যার পানি। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে নোয়াখালীতে 3 সেন্টিমিটার কমেছে বন্যার পানি। বৃষ্টি না হলে পানি ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে পাওবো। এ অবস্থায় বিশুদ্ধ পানি ও ঔষধ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
দর্শক, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, এই লক্ষ্মীপুরে কতটা উন্নতি হয়েছে বন্যার আমাদের জানান, এবং ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম কেমন চলছে? লীনা, আপনি যেমনটা জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরে বন্যার কি অবস্থা। লক্ষ্মীপুরে গত 15 থেকে 20 দিনে যে বৃষ্টির পানি এবং নোয়াখালী এবং ফেনী থেকে আসা বন্যার পানিতে লক্ষ্মীপুরের প্রায় 80% এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এর মধ্যে প্রায় 12 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। ত্রাণ কার্যক্রম বলতে লক্ষ্মীপুরে প্রায় 50 থেকে 60,000 মানুষ বিভিন্ন স্কুল এবং আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং তাদেরকে ত্রাণ সংস্থা বিভিন্ন লোক ত্রাণ দিচ্ছে। কিন্তু যারা প্রত্যন্ত অঞ্চল রয়েছে এবং মধ্যবিত্ত পরিবার রয়েছে, এসব মধ্যবিত্ত পরিবার আসলে তারা তাদের ঘরবাড়ি ছেড়ে আসছে কিন্তু আসতে পারছে না এবং তারা আসলে কারো কাছে সাহায্য চাইতেও পাচ্ছে না। এসব মানুষজন আসলে ত্রাণ একেবারেই পাচ্ছে না। বিশেষ করে যারা বিভিন্ন জেলা থেকে ত্রাণ নিয়ে আসে, তারা রাস্তার পাশে এবং আশ্রয়কেন্দ্রগুলিতে ত্রাণ দিয়ে চলে যাচ্ছে। 10 থেকে 20 দিনের এই যে বন্যার কারণে আসলে তারাই বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে যারা শিশু রয়েছে, যেসব ফ্যামিলিতে শিশু ত্রাণ যারা দিচ্ছে, এসব ত্রাণ সামগ্রী কোনো শিশু খাদ্য একেবারে নেই বললে চলে। বিশেষ করে যাদের বাড়িঘরের চারপাশে পানি রয়েছে কিন্তু তাদের বিশুদ্ধ পানির অভাব রয়েছে, তাদের পানির কল ডুবে গেছে, তাদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের অভাব রয়েছে এবং সুপেয় পানির অভাব রয়েছে। এবং বিশেষ করে যারা বেশিরভাগই এলাকারই যে টয়লেটগুলো পানির নিচে তলিয়ে গেছে, তো পানি আস্তে আস্তে 1-2 ইঞ্চি করে কমা শুরু করছে এবং কিছু কিছু এলাকায় পানি বাড়ছে। যখনই বন্যা পানি কমতে শুরু করবে তখনই পানিবাহিত রোগ লক্ষ্মীপুর জেলায় ছড়িয়ে পড়বে। এই জন্য লক্ষ্মীপুর যে স্বাস্থ্য টিম রয়েছে তারা কার্যক্রম একেবারে ছড়িয়ে পড়ছে না। বিশেষ করে লক্ষ্মীপুর জেলা বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো টান দিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে সেগুলো সমন্বয় করে দেওয়ার জন্য যারা বন্যায় পানিবন্দী হয়েছে তাদের দাবি জানাচ্ছেন। তাদের দাবি হচ্ছে যে বেশিরভাগই মানুষ কয়েকবার পাচ্ছে, যারা রাস্তার পাশে আছে, যারা ভিতরে রয়েছে তারা ত্রাণ সহায়তা পাচ্ছে না। লীনা, এ ছিল লক্ষ্মীপুরের বন্যা সর্বশেষ খবর। স্বপ্ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। মৌলভীবাজারে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। অনেকেই হারিয়েছে তাদের একমাত্র মাথা গোজার ঠাই, বসত বাড়ি। সেসব ঘর সংস্কারের মতো প্রয়োজনীয় অর্থ নেই অনেক পরিবারের। এমন পরিস্থিতিতে অসহায় দিন কাটছে কমপক্ষে 200 পরিবারের। সহকর্মী সালেহ এলাহি কুটির তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। আজকে 5 দিন ধরে পানি নামছে, আমরা বাচ্চা কাচ্চা লইয়া সব আমরা বসায় আছি মনের পথে। বন্যায় সহায় সম্বল হারানোর কথা বলতে গিয়ে কণ্ঠ জড়িয়ে আসে কৃষক তাজ মিয়ার। একইভাবে মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলার শমশেরনগর, আলীনগর, পতন উষা ও মুন্সিবাজার ইউনিয়নের অসংখ্য বসতঘর ধ্বংস হয়েছে। পানি নামলেও বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর সংস্কারে যে অর্থ প্রয়োজন তা নেই বানভাসী মানুষের কাছে। পানি আইছিল যে গেছে কয়েকদিন আগে, আবার পরে সারা বাড়ি ফুসকুন্দি ডুবাইয়া গরুর পিছন দিয়ে পানি ঢুকিয়া বেড়র সব মাটি সাটি কুদিয়া বিটা কুদিয়া লেগে গেছে। গরুর ভিতরে আমাইতাম পারি না, মাল চাওয়া না কোনো কিছু নেই, সবই নিছি। বন্যায় আস্তা গরুর ভিতর পানি আমাইয়া একবারে নিচে কি বাঙ্গিয়া বেড়র কুচ্ছু রয়েছে না, একবারে সব টাইনছে। যখন আমরা যাইতাম হই থাকতাম খানো, এত সব মানুষ আমরা গরুর ফ্যামিলির আমরা হই থাকতাম, খার কাছে যাইতাম সাহায্য সওয়া। তোমরা দয়া করিয়া যে আমরা গড় খান মানাইয়া দেহতে দিছ, আর নাই তো আমরা আর কিছুই নাই। আমার জমির সব নিচে গিয়ে খাইতুল তো নিচে গরু নিচে গিয়ে অবস্থায় আছে। অন্য বাঁশ গাছ দিয়া লাগাইয়া আছে, কেউ থাকতো না, এগুলো ভাঙ্গিয়া পড়ে যাবে। আর অনত রাস্তাতে আছে পড়ে যাই পুকুরে আমরা এনে থাকি। স্থানীয় চেয়ারম্যান জানান, বন্যার পানি কমে গেল মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ বেড়েছে। ডল এবং অতিবৃষ্টির কারণে আমার আদমপুর ইউনিয়নের 24টা গ্রামের মধ্যে 15টি গ্রামে বন্যায় কবলিত হয়েছে। বিভিন্ন জায়গায় বাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা শেষ হলে পুনর্বাসন শুরু করা হবে বলে জানান এই কর্মকর্তা। বেশ কিছু মাটির ঘরবাড়ি সেগুলো একেবারে ভেঙে বিধ্বস্ত হয়ে গিয়েছে। তো ইতিমধ্যে আমরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের তালিকা করার উদ্যোগ নিয়েছি। তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে এবং পরবর্তীতে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্যার পানিতে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের 14টি স্থানে ভাঙন দেখা দেয়। প্লাবিত হয় কোমলগঞ্জ পৌরসভা সহ 9টি ইউনিয়নের 145টি গ্রাম।
নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, নিত্যপণ্যের বাজার দরে খবর জানাতে বাগেরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী SS সোহান। সোহান, কোন কোন পণ্যের মূল্য ঊর্ধ্বগতিতে আছেন এবং এই বাজার ব্যবস্থা নিয়ে ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন আমাদের জানান। সরবরাহ কম থাকার অজুহাতে বাগেরহাটে কিন্তু সব ধরনের চালের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা সকাল থেকে বাগেরহাট বাজার ঘুরে দেখেছি বেশিরভাগ চালের দাম কেজিতে 3 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দামটা বলতে চাই, সেটা হচ্ছে আজকের বাজারে বুলেট চাল বিক্রি হচ্ছে 50 টাকা করে কেজি, অথচ কয়েকদিন আগেই এই চাল বিক্রি হয়েছে 45 থেকে 46 টাকা কেজি দরে। একই মানের স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, এই চাল বিক্রি হচ্ছে 44 থেকে 46 টাকা কেজিতে। এবং ভোজন চাল বিক্রি হচ্ছে আজকে 54 টাকা, কিন্তু কয়েকদিন আগে এই চাল ছিল 58 টাকা। দেশি মোটা চালের দামও বৃদ্ধি পেয়েছে। দেশি মোটা চাল এখন বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা করে, এই চাল বিক্রি হতো 60 থেকে 65 টাকা করে। অন্যদিকে আমরা যদি চিকন চালের কথা বলি, চিকন চালের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। 28, জিরা শাইল সহ আকার ও জাত ভেদে বিভিন্ন চাল বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা করে। এছাড়া বাগেরহাটের বাজারে কিন্তু কিছু সবজি এবং মাছের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি বাগেরহাটের বাজারে বেগুন, মিষ্টি কুমড়া এবং শসার দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি বেগুন আজকে বিক্রি হচ্ছে 80 টাকা করে, অথচ কয়েকদিন আগে এই বেগুন বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকা করে। শসা বিক্রি হচ্ছে 40 টাকা করে, শসা 2 দিন আগেও বিক্রি হয়েছে 20 টাকা করে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40 টাকা করে, মিষ্টি কুমড়ার দাম ছিল মাত্র 30 টাকা করে। অন্যদিকে মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং ভরা মৌসুমে মাছের দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু ক্রেতাদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা গেছে। আমরা দেখেছি ইলিশ মাছ কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা করে। সাগরের অন্যান্য মাছও কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে বাগেরহাটে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ খবর। লিনা। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী SS সোহান। গ্যাস সংকটের কারণে 7 মাস ধরে বন্ধ রয়েছে জামালপুরের যমুনা সার কারখানা। এতে কারখানাটির সঙ্গে জড়িত 3 থেকে 3,500 শ্রমিক কর্মহীন হয়ে অতি কষ্টে দিন পার করছেন। অন্যদিকে ব্যবহার না হওয়ার কারণে কারখানার মূল্যবান যন্ত্রাংশগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারখানা বন্ধ থাকলে স্থানীয় সিন্ডিকেট ব্যবসায়ীরা লাভবান হন। জামালপুর প্রতিনিধি মেহেদি হাসানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। প্রতিদিন 1700 মেট্রিক টন উৎপাদন সক্ষমতা নিয়ে 1991 সালে বাণিজ্যিক যাত্রা শুরু করে দেশের অন্যতম দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। চলতি বছরের জানুয়ারি মাসে গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যায় কারখানাটি। দেশ টেলিভিশনের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের শাসনামলে স্থানীয় কয়েকজন সার কারখানা নিয়ন্ত্রণে নিয়ে শত শত কোটি টাকা লুটপাট করেছে। সংকটের কথা বলে 18 থেকে 20 হাজার টাকার সার বিদেশ থেকে আমদানি করা হতো লাখ টাকায়। নানা অজুহাতে প্রায়ই কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হতো। শ্রমিকরা বলছেন, সার সংকটের কথা বলে কয়েক গুণ বেশি দামে আমদানি করত পচা সার। তাদের এমন হঠকারিতায় বেকার হয়ে পড়েছেন কারখানাটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রায় 4000 মানুষ। এখানে 300-400 গাড়ি সবসময় পড়ে থাকে। তো আমাদের শ্রমিকরা কেউ রাজমিস্ত্রির জোগালি দেয়, কেউ হকারির কাজ করে, আমরা শ্রমিকরা ভাত পাই না। সরকারের কাছে আবেদন, এই আমাদের এই মিলটা এই তাড়াতাড়ি এই মিলটা যত তাড়াতাড়ি পারে এই মিলটা সরকারের কাছে আবেদন করি আমরা মিলটা আমাদের চালু করুক। সার উৎপাদন কোনো কিছু হইতেছে না, আমরা না খাই বই হয়েছি জায়গা জায়গায় ড্রাইভার হেলবার নেবার আগে চলা অকুলান হয়ে গেছে গা। আইলে ধরে আমাদের সংসার নিয়ে কি করবো, পোলাবান লেবার করতে পারে না, অশান্তির মধ্যে বেড়ে আছে। কারখানার আশেপাশে পড়ে আছে শত শত ট্রাক। অতি মূল্যবান যন্ত্রাংশগুলো পুরোপুরি নষ্ট হওয়ার পথে। এতে হাজার কোটি টাকা ক্ষতির শঙ্কাও কর্তৃপক্ষের। এইটাও আমরা কি বলতে পারি না, কারণ গ্যাসের সাপ্লাই কখন হবে, মানে অ্যাভেলেবল হবে, এটাও তো আসলে আমরা বলতে পারি না, বুঝছেন। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন বন্ধ থাকলে আপনার এই যন্ত্রপাতি যেটা আছে আমাদের মেশিনারি, ভেসেল, এগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, সম্ভাবনা থাকে এবং এই জিনিসগুলো আসলে ভালো রাখা খুব ডিফিকাল্ট হয়ে যায়।
পরবর্তীতে দেখা যাচ্ছে যে চালু করতে গেলে তখন আমাদের বিভিন্ন রকম সমস্যা রাইজ করবে। গ্যাস সংযোগ দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে কারখানাটি চালুর দাবি করেছেন জেলার সব কৃষক ও কারখানার কর্মচারীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।